হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকের এই ভিডিওটা হচ্ছে তোমাদের এইচএসসি 24 ব্যাচের যারা আছো তাদের জন্য। আমাকে ইনবক্সে অনেকেই আসলে নক করতেছিল যেন তোমাদের জন্য একটা গাইডলাইন সেশন নিয়ে আসি যে কীভাবে অ্যাডমিশন জার্নি শুরু করবা বা কীভাবে অ্যাডমিশন জার্নিটা কভার দিবা, যেন ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারো। সেই জন্যই আজকের এই ভিডিওটা করা। বেশিক্ষণ সময় নিব না, আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কী কী করা উচিত। চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথমত কথা হচ্ছে, তোমরা যারা এইচএসসি এবার দিতে চেয়েছিলাম বা দেওয়ার কথা ছিল কিন্তু এইচএসসি কোনো একটা কারণে হয় নাই, তো সবাই মোটামুটি এইচএসসি রেজাল্ট নিয়ে টেনশনে আছো যে কীভাবে রেজাল্ট দিবে বা আমার রেজাল্ট কী আসবে, সেই অনুযায়ী আমি কিসের প্রিপারেশন নিব, সব কিছু মিলিয়ে অনেকেই এইচএসসি রেজাল্ট নিয়ে টেনশনে আছো। তো আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে, এইচএসসি রেজাল্টের ওপর তোমার আর কোনো হাত নাই। এখন যা করার তা হয়ে গেছে, মানে রেজাল্ট যা হবার তা হবে। তুমি আগে যা পরীক্ষা দিয়েছিলে এসএসসির এইচএসসির টাইমে, সেগুলো থেকেই রেজাল্টটা আসবে। সো ওইটার উপর তোমাদের কোনো হাত নাই, সেটা নিয়ে টেনশন করাটাও তোমাদের সময় অপচয় হবে। তাই তোমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে এই টেনশন থেকে বের হয়ে তোমরা অ্যাডমিশনের পড়া শুরু করে দাও। নিজের লক্ষ্যের উদ্দেশ্যে পড়াটা শুরু করে একটু এগিয়ে থাকো, তাহলে খুব ভালো হবে। এই এইচএসসি রেজাল্টের টেনশনটা আপাতত মাথা থেকে অফ করে দাও। যখন রেজাল্টের টাইম আসবে, রেজাল্ট দেখবা, তখন বোঝা যাবে কি হয় না হয়। আপাতত প্রথম কাজ হচ্ছে এইচএসসি রেজাল্টের টেনশন মাথা থেকে দূর করা। এখন কথা হচ্ছে, তোমাদের ড্রিম ইউনিভার্সিটি বা ড্রিম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা ড্রিম মেডিকেল কলেজ, যার যেটাই ড্রিম আছে তোমরা সেটার জন্য ট্রাই করো। অ্যান্ড তার উপরও একটু মাথায় রাখবা যে তোমার এসএসসি এবং এইচএসসির জেএসসি রেজাল্টটা কেমন ছিল, সেটার বিবেচনা করে তোমরা পাথগুলো চুজ করবা। বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তোমাদের যদি মনে হয় যে আমার জেএসসি এবং এসএসসির রেজাল্ট খুব ভালো ছিল, মানে বেশ ভালো মার্কস পেয়েছি আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 93%, 94%, 95%, ওরকম মার্কস হলে বা 92%, মানে 90% ধরে রাখতে পারো। 90% হিসেবে তোমাদের যদি মনে হয় যে 90% মার্কস ছিল জেএসসি এবং এসএসসি মিলিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে, তাহলে তোমরা ইঞ্জিনিয়ারিং টার্গেট রাখতে পারো। বাট কোনো কিছু বলা যাচ্ছে না যে বইটার সার্কুলারে কি দিবে না দিবে, তাও তোমরা চেষ্টা করতে পারো। আর বাকিরা তোমাদের যাদের ড্রিম ইউনিভার্সিটি ঢাকা ভার্সিটি প্রিপারেশন নেওয়া শুরু করো। যাদের ড্রিম ইউনিভার্সিটি হচ্ছে মেডিকেল কলেজ, তারা মেডিকেলের জন্য পড়া শুরু করে দাও। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে একটু মাথায় রাখবা যে এই বিষয়টা, যে মার্কস কেমন আসতে পারে। কোনো কিছু বলা যাচ্ছে না, তাও একটা পজিশন একটু ক্লিয়ার রেখে তারপরে ইঞ্জিনিয়ারিংটা শুরু করবা। এখন আসি যে আমরা যেটার জন্যই প্রিপারেশন নেই না কেন, আমাদের কিভাবে আগানো উচিত। প্রথমেই আমি যে কথাটা বলবো যে কোনো প্রিপারেশন নেও না কেন, সেটাতে মেন বইয়ের যে গুরুত্ব, সেটার উপর আর কিছু নেই। প্রথম তোমার টার্গেট থাকবে মেন বই ভালো করে শেষ করা। মেন বই ভালো করে শেষ করে থাকলে তোমার অনেকটা প্রিপারেশন সলিড থাকে। সো তোমাদের ডিউর প্রিপারেশনের ক্ষেত্রে আমি যদি বলি, বা ভার্সিটি প্রিপারেশনের ক্ষেত্রে প্রথম কাজ হবে যে মেন বইয়ের যতটুকু বেসিক আছে সেগুলো ক্লিয়ার করা। মেন বইয়ের বেসিক যদি ক্লিয়ার থাকে, তারপর তোমরা যেখানেই ভর্তি হও না কেন, যে কোচিংয়েই ভর্তি হও না কেন, তোমরা সেটা ক্লাস করে নিবা। ক্লাসটা করবা। ক্লাস করা শেষে দুইটা কাজ। প্রথম কাজ হচ্ছে ভার্সিটি যে প্রশ্ন ব্যাংকটা দেয়, বা যে প্রশ্ন ব্যাংকটাই তোমার কাছে আছে, সেটা খুব ভালো করে সলভ করবা চ্যাপ্টার ওয়াইজ। এবং কোয়েশ্চনগুলো সলভ করার জন্য প্রথমে ট্রাই করবা না দেখে সলভ করার। যদি কোনো একটা আটকে যাও বা সমস্যা হয়, তখন সেটা দেখে নেবা উত্তরটা, বা সলভ করার শেষে আনসারটা মিলিয়ে নেবা। যদি না বুঝো তখন তুমি তোমার টিচারকে বা চাইলে আমাকেও নক দিতে পারো, আমি দেখাই দিব।
তারপরে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক শেষ হওয়ার পর তোমাদের কাজ থাকবে ঢাবির ক প্রশ্ন ব্যাংকটা সলভ করা। এই দুইটা প্রশ্ন ব্যাংক সলভ করতে পারলে নিজে নিজে সলভ করতে হবে, দেখে না। দুইটা প্রশ্ন ব্যাংক সলভ করতে থাকলে তোমাদের বেশ ভালো একটা প্র্যাকটিস হয়ে যাবে। তাছাড়াও যদি আমরা ঢাবি রিটেনের জন্য বিশেষ করে বলি, ফিজিক্স অ্যান্ড ম্যাথের জন্য তোমাদের উচিত হবে যে প্রত্যেকটা চ্যাপ্টারের মেন বইয়ের যে উদাহরণগুলো থাকে বা ইম্পর্ট্যান্ট ম্যাথগুলো থাকে সেগুলা অনুশীলনী থেকে বা বোর্ড প্রশ্নই যেগুলো থাকে ওগুলো একটু ভালো করে দেখে না। ওগুলা সহজ ম্যাথ প্রত্যেক বছর তোমরা করো, এইচএসসির জন্য করতে থাকো। সেগুলো যদি ভুল হয় তাহলে মার্কস ছুটে যাবে অনেক অ্যান্ড পিছিয়ে পড়বা। সো এই দুই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না, যে মেন বইয়ের কোনো কিছুই ছাড় দেওয়া যাবে না। মেন বইটাকে ভালো করে শেষ করতে হবে, চ্যাপ্টারের ভিতরের যে উদাহরণগুলো আছে সেগুলোও করে নিবা। এগুলো ঢাবির রিটেনের জন্য কাজে লাগবে। আর যদি কেমিস্ট্রি এবং বায়োলজির কথা বলি তাহলে তোমাদেরকে আমরা যে এইচএসসির জন্য বোর্ড কোয়েশ্চনের যে অনুধাবনমূলক বা খ নাম্বারের যে প্রশ্নগুলো পড়ি সেগুলো একটু পড়ে নেবা। সেগুলা ইম্পর্ট্যান্ট এবং অনেক সময় দেখা যায় যে ঢাবি রিটেনের যে প্রশ্নগুলো আসে কেমিস্ট্রি বা বায়োলজি থেকে সেগুলো অনেক বোর্ড কোয়েশ্চনের অনুধাবনমূলক প্রশ্নগুলো বেশিরভাগ সময় এগুলো দেখা যায়। সো এই কয়েকটা জিনিস ভালো করে পড়ে নেব। এই কয়েকটা জিনিস ভালো করে করার পর তোমার কাজ হবে যে কোনো একটা বই নিবা, নিয়ে ভালো করে প্র্যাকটিস করবা। যে কোনো বই নিবা, প্র্যাকটিস করবা, তারপর সেই চ্যাপ্টারের উপর ভালো করে এক্সাম দিবা। তাহলে তোমাদের একটা চ্যাপ্টার কমপ্লিট হবে। এভাবে করে তোমরা পুরো জার্নিটা কভার করবা, তাহলে তোমাদের ডিউ প্রিপারেশনটা সলিড হবে। এবার আসি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের কথা। তোমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য প্রথমেই যে জিনিসটা খুবই দরকার, আবারও বলছি, মেন বই। এক্ষেত্রে মেন বইয়ের সব ম্যাথ ভালো করে করা থাকতে হবে। ভালো করে মানে ভালো করে একদম দেখেই যেন করে ফেলতে পারো, এটাতে যেন টাইম ওয়েস্ট না হয়। ইঞ্জিনিয়ারিংয়ে টাইমটা খুবই ইম্পর্ট্যান্ট। বইয়ের ম্যাথ আসলে যেন টাইম ভেবে চিনতে টাইম একদম ওয়েস্ট করা না লাগে। যেমন ফিজিক্সের ইসাক স্যারের বইটা ভালো করে কমপ্লিট করবা, কেমিস্ট্রি হাজারি স্যার, ম্যাথ কেতাব স্যার, এই তিনটা বই মাস্ট ভালো করে কমপ্লিট করবা। এই তিনটা বইয়ের যে ম্যাথগুলো আছে সেগুলা খুবই খুবই নখদর্পণে থাকতে হবে, ভালো করে কমপ্লিট করবা। এইগুলো কমপ্লিট করার পর তোমরা ক্লাসে যাবা, মানে যেখানেই ক্লাস করো না কেন সেখানে ক্লাসটা করে নেবা। ক্লাস করার পর তোমাদের কাজ হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা সলভ করা। এটা ভার্সিটির প্রশ্ন ব্যাংকের মধ্যেই সলভ করবা, না দেখে প্রথমে চেষ্টা করবা। যদি না পারো তখন আনসারটা দেখবা বা তোমার টিচারকে জিজ্ঞেস করে নিবা। একইভাবে বুয়েট সিকিউরিটির প্রশ্ন ব্যাংকটাও করবা। এগুলো করলে তোমার আইডিয়া হবে যে কী ধরনের প্রশ্নটা বুয়েটে বা সিকিউরিটিতে আসতেছে, যে তুমি পারতেছো কিনা। এগুলো না পারলে কোন জায়গায় সমস্যা হচ্ছে সেগুলো তোমরা বেসিকটা ক্লিয়ার করে নিবা। তারপর তোমরা এক্সট্রা অ্যাডভান্টেজের জন্য ভার্সিটি কোর প্রশ্ন ব্যাংকটা করে রাখবা। এটা করলে হবে কি যে কোনো ভার্সিটিতেও আটকাবে না। অ্যান্ড ভার্সিটি কোর প্রশ্ন ব্যাংকটা করার সময় যদি ডিউ টার্গেট থাকে, তাহলে মানে ডিউতেও একটু ভালো একটা চান্স নিতে চাও, তাহলে মাথায় রাখবা যে ভার্সিটি ক যখন প্রশ্ন ব্যাংকটা সলভ করবা তখন ক্যালকুলেটরটা সরায় রাখবা, হাতে কলমে করার চেষ্টা করবা। তোমরা প্রশ্ন দেখবা, উত্তর না দেখে সলভ করবা, যদি আটকাও তখন আমরা সলভটা দেখব। এরকম করে এই তিনটা কোয়েশ্চন ব্যাংক করবা। করার পর তোমাদের কাজ হচ্ছে যে কোনো একটা বই নিবা, নিয়ে সেই রকম প্র্যাকটিস করবা চ্যাপ্টারটা, করার পর এক্সাম দিবা। এভাবে করলে তোমার একটা চ্যাপ্টার কমপ্লিট হবে। এই জার্নিতে এইভাবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য এইভাবে চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে থাকবা, তাহলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা ভালো হবে। এবার আসি মেডিকেল প্রিপারেশনের কথা। মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে তোমাদের মেইন বই ছাড়া আর কিছুকে প্রাধান্য দেওয়া তেমন একটা জরুরি না, আমি যতটুকু মনে করি আর কি। তো মেইন বইটা মানে খুবই 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 ভালো করে মনে রাখতে হবে, নক্ষত্রপণে রাখতে হবে। মানে মেইন বইয়ের কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। কোনো কিছু বাদ দেওয়া যাবে না বলতে অনেক কিছু আসে না, সো সেগুলোর কথা বলতেছি না। যেগুলো ইম্পর্টেন্ট টপিক আছে বা
প্রত্যেক বছর সেখান থেকে প্রশ্ন আসতেছে, সেগুলোর কোনো অংশ বাদ দেওয়া যাবে না। মেইন বই করবা। তারপর হচ্ছে তোমাদের যে যে কোচিংয়ে আছো সে কোচিংয়ের ক্লাসটা করে নেবা। তারপর মেডিকেলের যে কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা। কোয়েশ্চেন ব্যাংক সলভ করার পরে যে এক্সট্রা যে রাইটারগুলো আছে, যে একটা বইকে তো মেইন হিসাবে নিবা, বাকিগুলা রাইটারের বইগুলোও এক্সট্রা যে কোন কোন জায়গা আছে বা কোন কোন ইনফোগুলো আছে সেগুলো নোট করে নিবা বা সেগুলো একটু পড়ে নিবা, বইয়ে তুলে নিবা। তো এই এক্সট্রা ইনফোগুলোকেও ভালো করে খেয়াল রাখবা। তারপরে তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে অনুশীলনী প্রশ্ন ব্যাংক সলভ করা। অনুশীলনের প্রশ্ন প্রত্যেক বছর দিয়ে দেয়। তো অনুশীলনের প্রশ্নগুলো খুব ভালো করে সলভ করবা। শুধু একটা বই না, যে এক্সট্রা রাইটারগুলো আছে সেই এক্সট্রা রাইটারের অনুশীলনীর প্রশ্নগুলোও সলভ করতে হবে। এই হচ্ছে তোমাদের অনুশীলনের প্রশ্ন সলভ। আর জিকে এর জন্য তোমরা ইংলিশের জন্য মাস্টার বুকটা দেখতে পারো। মাস্টারের সব দেখা লাগবে না, যে যে টপিকগুলো আসতেছে সেগুলোর উদাহরণগুলা বা যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো একটু পড়ে নিলা। আর জিকের জন্য তোমাদের যে কোনো একটা বই, যে কোনো কোচিং সেন্টারের একটা বই পড়লেই হবে। তো আর তারপর হচ্ছে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে অ্যান্ড এক্সাম দিতে হবে। এই হচ্ছে তোমাদের মেডিকেল প্রিপারেশন। এখন তোমরা যদি আমার গত 3টা স্লাইড, মানে ডিউ প্রিপারেশন, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আর মেডিকেল প্রিপারেশন, এই 3টা প্রিপারেশনের স্লাইডটা যদি ভালো করে খেয়াল করে থাকো তাহলে দেখতে পারবা যে আমি মেইন বুকের অংশটা এবং প্র্যাকটিস অংশটা আমি রেড মার্ক করে দিয়েছি। মানে এই 2টা অংশ ছাড়া কোনো প্রিপারেশনই সম্পন্ন হবে না। সো তোমাদের আর কিছু করো আর না করো, মেইন বুক ভালো করে করতে হবে অ্যান্ড প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, যার ফলে তোমরা একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবা। আশা করি এইটুকু বুঝতে পেরেছো। তো এই ছিল আজকে তোমাদের জন্য গাইডলাইন সেশন। তোমাদের যদি আরও কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আজকের জন্য এতটুকুই। তোমাদের নিউ জার্নির জন্য তোমাদেরকে শুভকামনা। ভালো করে তোমাদের জার্নি শেষ করো। ধন্যবাদ সবাইকে।